সুপ্রিয় দর্শক, ঢাকা টাইমসের নিয়মিত টক শো মিঠে করায় আমন্ত্রণ জানাচ্ছি। আমি মনির হোসেন লিটন। আপনারা জানেন আমরা দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সহ চলমান ঘটনা প্রবাহ নিয়ে এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আর বরাবরের মতোই আলোচনায় অংশ নেন দেশের বিশিষ্টজনরা, দেশ থেকে বিদেশ থেকে সংশ্লিষ্ট লোকজন এই সব আলোচনায় অংশ নিয়ে থাকেন। আমরা গত কয়েকদিন দেখছি যে দেশের বিভিন্ন শিক্ষাঙ্গন অস্থির হয়ে উঠেছে। সেখানে সাধারণ শিক্ষার্থীদের নামে একটি দল, বিশেষ করে জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে একটা মুখোমুখি অবস্থানে চলে গেছে। এসব নিয়ে আজ আমরা আলোচনা করব। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। জুয়েল, আপনাকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে সহ আজকে যারা শুনবেন সকলকে। এবং এছাড়াও আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক শওকত আলী সাগর, যিনি একসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সক্রিয়ভাবেই রাজনীতি দেখেছেন, বর্তমানে কানাডায় বসবাস করেন। সাগর ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ আপনাকে। শুরুতেই যেটি বলছিলাম, গত কয়েকদিন যাবতই আমরা দেখছি কয়েকটি শিক্ষাঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। বিশেষ করে এটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একদল এবং তাদের প্রতিপক্ষ হয়ে উঠেছে জাতীয়তাবাদী ছাত্র দল। তো এই যে এই পরিস্থিতি, এটি এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ কিছুদিন আগে আমরা দেখেছিলাম। সে সময় জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সেই একইভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে তারা বাধা দিয়েছিল যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করা যাবে না, যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনোই ছাত্র রাজনীতি নিষিদ্ধ ছিল না। তো তখন বিষয়টি শেষ পর্যন্ত এক ধরনের মিটমাট হয়েছিল, কিন্তু এখন আবারও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একই ইস্যুতে এই দ্বন্দ্বটি শুরু হয়েছে। তো আমি শুরুতেই জুয়েল, আপনার কাছ থেকে জানতে চাই, এই যে শিক্ষাঙ্গনগুলি অস্থির করে তোলা হচ্ছে, এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে কিনা, নাকি শুধুই শিক্ষাঙ্গন দখল করার মতো কোনো ইস্যু এটি? আপনি কি মনে করছেন? ধন্যবাদ জানাচ্ছি আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমে আমি যে কথাটি বলতে চাই সেটি হলো, পতিত এই অপশক্তি পরাজিত হওয়ার পর থেকেই সঙ্গত কারণে তারা নানান ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যদি 6 আগস্ট আমরা যাকে 37 জুলাই বলি, তখনই আমার একটা সোশ্যাল মিডিয়া, একটা ফেসবুক স্ট্যাটাসে আমি খুব সচেতনভাবে লিখেছিলাম যে সাধারণ ছাত্র বনাম ছাত্র সংগঠনগুলো একটি বিভাজনের দেয়াল সৃষ্টি করার অপচেষ্টা চলছে। আজকের এই প্রসঙ্গকে আমি প্রাসঙ্গিক করে বলি, আমি 6 তারিখেই কিন্তু এটা বলেছিলাম। কারণ আমরা যারা ছাত্র রাজনীতির সাথে ছিলাম, যারা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করেছি, সামাজিক সংগঠনের সাথে কাজ করেছি, আমাদের সেই অভিজ্ঞতার আলোকেই কথাগুলো বলা ছিল। তো আজকে খুব দুর্ভাগ্যজনকভাবে যারা আমরা আজকে সবাই ঐক্যবদ্ধভাবে এই ফেসিবাদের পতন ঘটালাম, কাঁধে কাঁধ মিলিয়ে সতীর্থ সহযোদ্ধা হিসেবে মিছিল করলাম, দুর্ভাগ্যজনকভাবে আজকে তাদের পরস্পর বিপরীত জায়গায় আমাদেরকে অবস্থান করতে হচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। আর নিতান্ত এটা স্বাভাবিক কোনো ঘটনা না। এর পিছনে নিশ্চয়ই সুদূর প্রসারী একটা পরিকল্পনা রয়েছে। আমি বলবো অপসংস্কৃতি, অপরাজনীতি ঢুকানোর একটা চেষ্টা চলছে, কিংবা একটি বিরাজনীতিকরণ প্রক্রিয়া চলছে বলে আমি মনে করি। এর কারণ হলো, যে কথাটি বলা হচ্ছে, আপনি যে কথাটি ইতিমধ্যে আপনি আলোকপাত করলেন, একটি পোস্টার কেন্দ্র করে সেখানে বাধা প্রদান করা হয়েছে। কোথায়? সর্বোচ্চ বিদ্যাপীঠে, যেখানে আমরা বলতাম গণতন্ত্র চর্চার আতুর ঘর, যেখানে আমরা মুক্তবোধ চর্চার কেন্দ্র মনে করতাম, যেখানে আমরা সামাজিক সম্প্রীতি থেকে শুরু করে মানবিক সামাজিক মূল্যবোধের যেখানে চর্চা কেন্দ্র থাকার কথা, সেইখানে শুধুমাত্র একটি পোস্টারকে সহ্য করার মতো মানসিকতা আমাদের গড়ে ওঠেনি। তাহলে আমরা যে ফ্যাসিস্ট তাড়ালাম, আলটিমেটলি আমরা ফ্যাসিস্ট তাড়াতে পারলাম না? প্রেতাত্মা আমাদের ভিতরে এখানে এখনো অবস্থিত রয়েছে। এটা আমাদের খুব সচেতনভাবে চিন্তা করতে হবে। দুর্ভাগ্যজনকভাবে বলতে হলে গেলে, আমি যে সকল সহযোদ্ধাদের নিয়ে এখন কথা বলবো, মিছিলের তারা আমার সহযোদ্ধা। কারণ আপনি নিশ্চয়ই অবগত আছেন, 2023 সালে যখন এই ফ্যাসিবাদ নিয়ে স্পষ্টভাবে অনেকেই কথা বলতে দুঃসাহস দেখান না, তখন বাংলাদেশের একমাত্র সাংগঠনিক রূপ দিয়েছিলাম ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য, যেটার মুখপাত্র ছিলাম আমি।
তো আজকে কালের বিবর্তনে একটা দীর্ঘ সংগ্রামের পরে একটা সংক্ষিপ্ত বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হওয়ার পরেই তার ক্রেডিট নেওয়ার জন্য আমরা সবাই ব্যস্ত হয়ে গেলাম। 2023 সালে আমি তখন ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের মুখপাত্র এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেছিলাম, যার ভিডিও ক্লিপস এবং পত্রিকার নিউজগুলো এখনো রয়েছে, যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এই ফ্যাসিবাদের পতন হবে। তখনও ছাত্র জনতার টার্মটি এত স্পষ্ট ছিল না, এত আলোচিতও ছিল না। তো আজকে আমরা প্রাথমিকভাবে দেখলাম কোটা সংস্কার আন্দোলন, এক পর্যায়ে এসে আমরা এক দফার আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন, নানান ধাপ আসলো। তো পক্ষান্তরে এক দফাই, ঠিক আমি যখন ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের মুখপাত্র হিসাবে আমার নেতৃবৃন্দের সাথে আলোচনা করে 9টি দফা ঘোষণা করেছিলাম, আমরা বলেছিলাম কার্যত আমাদের এক দফা। তো এই এক দফার আন্দোলনটা কিন্তু কালকেই শুরু হয়নি। এই এক দফার আন্দোলন দীর্ঘ সময় ধরে বাংলাদেশ জাতীয় দল, বিএনপি তথা দেশের গণতন্ত্র মানা দলগুলো করে আসছে। ঠিক তার একটি সর্বশেষ জবনিকাপাত হয়েছে 5 আগস্ট। তো কারো অবদান খাটো করে শুধুমাত্র স্বার্থের দ্বন্দ্বের কারণে আমরা যেন এই জুলাই বিপ্লবের যে স্পিরিট, প্রকৃত যে চেতনা, যে চেতনাকে ধারণ করে গুলিবিদ্ধ হওয়া যায়, শহীদ হওয়া যায়, যে চেতনাকে ধারণ করে রক্তাক্ত শরীর নিয়ে মিছিল করা যায়, যে চেতনাকে ধারণ করলে মা বাবা সহ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই এসে পাশে দাঁড়ায়, সেই স্পিরিট। জনাব জুয়েল, ওনার মাইক্রোফোন হয়তোবা একটু ডিস্টার্ব করছে, আপনি থাকুন। আমরা সাগর ভাইয়ের কাছ থেকে একটু ভিন্ন প্রসঙ্গ জেনে আসব, আপনার কাছ থেকে আপনার এই বক্তব্যের আরো ব্যাখ্যা চাইব। তবে এর আগে সাগর ভাইয়ের কাছ থেকে জানতে চাই, আমাদের দেশে আমরা গত শতাব্দীর 80-র দশকে দেখেছিলাম যে ইসলামী ছাত্র শিবির প্রথম যেই বড় শিক্ষা প্রতিষ্ঠানটি আধিপত্য বিস্তার করেছিল, আমি দখল শব্দটি বলছি না, সেটি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সেখানে কোন কায়দায় ইসলামী ছাত্র শিবির সেই প্রতিষ্ঠানে আধিপত্য বিস্তার করেছিল, তাদের কৌশলটি কি ছিল, এবং সেই কৌশলের সাথে এখন যেসব ঘটনা ঘটছে এর কোনো মিল খুঁজে পান কিনা আপনি, সাগর ভাই? অনেক ধন্যবাদ রিটন। ছাত্র শিবির বরাবরই একই কৌশলে একই কায়দায় রাজনীতি করেছে। আমি যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, আপনি যে সময়টার কথা বললেন সেই সময়টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির অনেকটা একক আধিপত্য তারা তৈরি করতে পেরেছিল। তার আগে তাদেরকে অনেকটা দীর্ঘ সময়, আমি বলবো যে দীর্ঘ সময় তাদেরকে ক্যাম্পাসে সক্রিয় থাকতে হয়েছে, এবং সেই সময় তারা যে মানে নিজেদের নামে ওইভাবেই রাজনীতি সবসময় সংগঠিত করেছে, বিষয়টা সেরকম না। আজকে একটি কথা আমরা প্রায় শুনি যে ক্যাম্পাসে যে রাজনীতি মানে রাজনীতি বন্ধের কথা বলা হয়, কিন্তু রাজনীতি বন্ধ থাকলেও যে তাদের রাজনীতি বন্ধ থাকে বিষয়টা তো সেরকম না। তারা একরকম গুপ্ত রাজনীতি করে যায়। সেই কাজটি তারা তখনও করেছে, যে হয়তো তারা সাংগঠনিক ভাবে কোনো সভা সমাবেশ করছে না, মিছিল করছে না, কিন্তু যেহেতু মানে ধর্মকে বেস করে তারা তাদের কর্মতৎপরতা পরিচালনা করে, ফলে হয়তো দেখা গেছে যে মসজিদে মসজিদে তারা প্রোগ্রাম করছে, নামাজের পরে বসে কথা বলছে। এখন সেখানে তো নামাজের পরে সবাই তার তাকিয়ে থাকে না যে তারা কি রাজনীতি নিয়ে কথা বলছে নাকি ধর্মীয় আলাপ আলোচনা করছে, বা বিভিন্ন হলে হলে ঠিক সেরকম প্রোগ্রাম হচ্ছে। ফলে যে বিষয়টি, যে তাদের মূল জায়গাটি ছিল যে প্রথম যে বিষয়গুলো ছিল, যে ঠিক দলীয় ব্যানারে নয়, অরাজনৈতিক ভাবে নিজেদেরকে সংগঠিত করা, এবং একটা সময়ে এসে স্বরূপে রীতিমতো পেশি শক্তি নিয়ে, এবং সেই সময়কার মতো ক্যাম্পাসগুলোতে এক ধরনের অস্ত্রের ঝঞ্ঝানিও ছিল, সেগুলো তারা ব্যবহার করেছে, এবং ব্যবহার করে তারা ক্যাম্পাসে অন্য সংগঠনগুলোর সঙ্গে সরাসরি মানে সহিংসতায় জড়িয়েছে। কিন্তু তার আগে দীর্ঘ সময় তারা নিজেদেরকে সংগঠিত করেছে একটি অরাজনৈতিক ব্যানারে, অনেকটা গোপনে থেকে থেকে, যেটা এখন বলা হয়ে থাকে যে গুপ্ত রাজনীতি। তার মানে কৌশলটি প্রায় একই রকমের আপনি দেখতে পাচ্ছেন। আমি এবার জুয়েল ভাই, এবং এখন যখন তারা অন্য রাজনীতিকে আসলে মানে রাজনীতি নিষিদ্ধকরণের কথা যখন তারা বলে, তারা বেসিক্যালি যেহেতু তাদের মানে তাদের রাজনৈতিক মানে সাংগঠনিক যে কাঠামো, সে কাঠামোটার কারণে তাদের রাজনীতির নাম থাকুক না থাকুক তাতে কিছু যায় আসে না, বরং অন্য সবকিছু নিষিদ্ধ থাকলে তাদের জন্য সুবিধা হয়, তারা তাদের কাজ করতে পারে। ফলে সেই কারণে তারা যেহেতু রাজনীতিটাই করে মূলত গুপ্ত রাজনীতি, সেই কারণে তারা, আমার কাছে মনে হয় যে এখনো
ঠিক একই প্রক্রিয়ায় যে রাজনীতি বন্ধ থাকুক, রাজনৈতিক তৎপরতা বন্ধ থাকুক, শুধু আমরা তো সাধারণ ছাত্র আর বাকিরা সব অসাধারণ, সো আমরা আমাদের কাজ চালিয়ে যাবো। তো আমি সেক্ষেত্রে জুয়েল ভাই আপনার কাছ থেকে জানতে চাই, আপনি একটু আগে বলছিলেন যে এই যে অস্থিতিশীল অবস্থা তৈরি করার পেছনে নিশ্চয়ই যাদের স্বার্থ ভিন্ন রকমের আছে তারা, তো একই সাথে আমরা দেখছি যে জাতীয়তাবাদী ছাত্র দলের বর্তমান যারা নেতৃত্বে আছেন তারা এবং ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে যারা আছেন তারা পরস্পরকে দোষী দায়ী করছেন এই খুলনার ঘটনার জন্য। বিশেষ করে জাতীয়তাবাদী ছাত্র দলের নেতারা বলছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আসলে ছাত্র শিবিরের যে নেতাকর্মীরা তারাই এই ছাত্র দলের উপর হামলা চালিয়েছে বা ছাত্র দলকে প্রতিহত করার চেষ্টা করছে। অন্যদিকে শিবিরের তারা বলছে যে না, এটি হচ্ছে ছাত্র দলের সাথে হয়তোবা যুবলীগ, ছাত্রলীগ সেসব ছেলেপেলে এই অন্তত সংঘাতপূর্ণ অবস্থাটি তৈরি করেছে। আপনার কি মনে হয় সেখানে কি ছাত্রলীগ যুবলীগ ছিল, নাকি আসলেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র শিবিরের ছেলেপেলেরাই ছিল? মোটামুটি ছাত্র শিবির বনাম ছাত্র দল এই ধরনের ঘটনা আপনারা স্বীকার করেন কিনা? আসলে নেটওয়ার্ক জটিলতায় আমরা জুয়েল ভাইকে সাময়িকভাবে হারিয়ে ফেলেছি, বিচ্ছিন্ন হয়ে গেছি। সাগর ভাই, আপনার সাথে আলোচনাটি চালিয়ে নিতে চাইছি। আপনার কাছে দূর থেকে কি মনে হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যারা মাঠে আছে তারা কি আসলেই সাধারণ শিক্ষার্থী, নাকি এতে এই ছাত্র শিবিরের লোকজন, যেটি আপনি আগেই বলছিলেন যে তারা সক্রিয়ভাবে নিজেদের ব্যানারে না হলেও নানানভাবে সক্রিয় থাকে সব সময়, এখনো কি এটি ঘটছে বলে মনে হয় আপনার কাছে? আমি এই জায়গাটায় বরাবরই একটা আমার আপত্তির জায়গা আছে। ঢাকার মিডিয়ায় বা সংবাদপত্রে বা সাধারণ আলোচনায় যে কথাটি বলা হয় বা সাম্প্রতিক ঘটনা প্রবাহের পর যে কথাটি বলা হচ্ছে যে ছাত্রদল বনাম শিক্ষার্থী, পত্রিকার নিউজগুলোতে ঠিক এভাবেই খবরটি এসেছে যে ছাত্রদল বনাম শিক্ষার্থী। মানে এতে এরকম একটা ধারণা দেওয়ার চেষ্টা হয়ে থাকে যে ছাত্র দলে কোনো ছাত্র নাই, আবার ছাত্র দলের বিপক্ষে যারা আছে তারাই সব শিক্ষার্থী, মানে যে দেশের সাধারণ সব শিক্ষার্থীরা একযোগে ছাত্র দলের মুখোমুখি হচ্ছে, এরকম একটা ধারণা দেওয়ার হয় বলে আমার কাছে মনে হয়, যেটা নিয়ে আমার নিজের প্রবল আপত্তি আছে। কারণ এটা একটা মিসলিডিং টার্ম। আপনি যখন বলেন যে ছাত্র দল বনাম শিক্ষার্থীরা বা শিক্ষার্থীদের সঙ্গে ছাত্র দলের সমস্যা হচ্ছে, এটা একটা মিসলিডিং টার্ম। মিসলিডিং টার্ম এই কারণে যে ছাত্রদল একটি রাজনৈতিক সংগঠন, সে তার নিজের নামে রাজনীতি করছে, নিজের নামে নিজের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সে কথা বলছে। কিন্তু তার বাইরে আমরা যখন মানে সাধারণ শিক্ষার্থী বলি, তখন কিন্তু মনে হতে পারে, যে কারোর কাছে মনে হতে পারে যে দেশের সকল শিক্ষার্থীরা ছাত্র দলের বিপক্ষে দাঁড়িয়ে গেছে। কিন্তু আসলে কি বিষয়টি তাই? বিষয়টি তো তা না। ছাত্র দলও শিক্ষার্থীদের সংগঠন, তার বাইরে যারা আছে সেখানেও শিক্ষার্থীরা আছে। আবার আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইটসেলফ ইজ এ পলিটিক্যাল অর্গানাইজেশন। কারণ তাদের একটা রাজনীতি আছে, তারা শুরু থেকে তাদের একটা রাজনীতি ছিল, রাজনৈতিক আদর্শ ছিল, রাজনৈতিক অবস্থান ছিল, এখনো তাদের একটি রাজনীতি আছে। এবং কিছুদিন আমরা যদি মাত্র কয়েকদিন পেছনে তাকাই, আমরা কিন্তু দেখি যে তারা একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছে। তার মানে তাদের আগের যে রাজনীতিটি ছিল সেটি এখন তারা আনুষ্ঠানিকভাবে রাজনীতি হিসাবে, রাজনৈতিক দল হিসাবে তারা আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এবং এই রাজনৈতিক দল গঠনের ঘোষণার মাত্র কয়েকদিনের মধ্যেই তারা কুয়েটে এবং সারা দেশে নানা জায়গায় এক ধরনের অস্থিরতা তৈরির সঙ্গে তারা নিজেদেরকে জড়িয়ে ফেলেছে। এবং আমি কিন্তু বিষয়টাকে, আমার কাছে এই প্রশ্নটা জেগেছে যে মানে এটা তো একটা পলিটিক্যাল পার্টির একটা এন্ট্রি, আমরা যদি এভাবে বলি যে একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, এবং আত্মপ্রকাশ করতে গিয়ে কি তারা এই ধরনের অস্থিরতা, সহিংসতা তৈরি করে তাদের ভবিষ্যৎ কি হবে সেটি আমাদেরকে জানান দিল, যে আমরা ভবিষ্যতে কিন্তু এরকম পেশি শক্তির মাধ্যমে রাজনীতি করব, সেরকম একটি জানান দিল। আমি আবার যদি লিটন আপনার প্রশ্নে আসি, যে আমার কাছে, আমি সবসময় মনে করেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইটসেলফ ইজ এ পলিটিক্যাল অর্গানাইজেশন। এবং গত কয়েকদিনে আমরা মানে বিশেষ করে গত কয়েক মাসে আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বা যে সমন্বয়কদের অনেকেই নিজেদের রাজনৈতিক পরিচয় তারা প্রকাশ করেছে, এবং তারা বলছে যে তারা একসময় শুধু শিবির করতেন, শিবিরের এই পোস্টে ছিলেন, ওই পোস্টে ছিলেন। সো আমার কাছে মনে হয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইটসেলফ ইজ এ এক্সটেনশন অফ ইসলামী ছাত্র শিবির। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র শিবির, জামাতে ইসলামী কিংবা আরো মানে নানা নামে নানা ফর্মে তারা একটা প্ল্যাটফর্মে, কিন্তু তারা এই সুবিধাটা নিচ্ছে নিজেদেরকে সাধারণ ছাত্র পরিচয় দিয়ে, এবং মিডিয়া তাদেরকে তাদের যেই রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের যে জায়গাটা, সেই জায়গাটা বাস্তবায়ন করে দিচ্ছে।
সাগর ভাই, আপনার কাছে আবারও ফিরবো। জুয়েল ভাই কি এখন শুনতে পাচ্ছেন? না, আমি সবসময় শুনতে পাচ্ছিলাম, আমাকে শুনতে পাচ্ছেন জি। কিনা? আচ্ছা, আমরা যে প্রশ্নটি আগে আপনাকে করছিলাম সেটি হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে আসলে কারা আন্দোলন করছে, যেটি সাগর ভাই ওনার সন্দেহ যে ছাত্র শিবিরেরই একটি এক্সটেনশন হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপনাদের দল থেকেও, জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকেও এই অভিযোগটি করা হয়েছে যে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা মাঠে আছে, এই অস্থিরতা তৈরি করছে, তাদের পেছনে আসলে ছাত্র শিবির, তাদের পেছনে ছাত্র শিবিরের নেতারা এই কাজ করছে। আপনি ভাবে আপনি কি মনে করছেন এ নিয়ে? আসলেই কি ছাত্র শিবিরের সাথে ছাত্র দলের একটি মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে? না, গত 15 বছরের চিত্র যদি আপনি লক্ষ্য করেন, এখন তো আমি সকল সংগঠনকে উৎসাহিত করি, কিন্তু মনে রাখতে হবে গত 15 বছরের লড়াইটা কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্বেই হয়েছে। আপনি কোথাও একটা শক্ত প্রতিরোধ দেখবেন না যেখানে অন্য কোনো সংগঠন করেছে। এখন সংক্ষিপ্ত সময়ে যখন একই মতে আমরা ঐক্যবদ্ধ হলাম, ফ্যাসিবাদের পতন করার প্রয়োজন, এখানে কোনো ক্রেডিট না নিয়ে ফ্যাসিবাদের পতন করার প্রয়োজন, সেখানে যখন সবার এফোর্টটা আমরা সবাই মিলে দিলাম, তার ক্রেডিট আপনাকে নিতে আমি নিশ্চয়ই বাধা দিব না। কিন্তু আপনাকে নিশ্চয়ই নৈতিকভাবে চিন্তা করতে হবে, উপলব্ধি করতে হবে কোথায় কোথায় লড়াই সংগ্রামে আপনারা অবতীর্ণ হয়েছিলেন। এটা আর কেউ না জানুক, যারা এই সংগ্রামের, যে আন্দোলনের, এই বিপ্লবের যারা ক্রেডিট নিচ্ছেন, তারা যখন, আপনারা যখন বাসায় ফিরে আপনারা যদি সচেতন মস্তিষ্কে থাকেন, তখন একবার এটা ভাবার প্রয়োজন বলে আমি মনে করি। তাহলে আজকের যে স্বার্থের দ্বন্দ্বগুলো, শুধুমাত্র স্বার্থের দ্বন্দ্বের কারণে যেভাবে সংঘাতের দিকে আমরা যাচ্ছি, সেই সংঘাতগুলো উপেক্ষা করা সম্ভব হবে। আজকে কেউ বলছেন আপনারা কৌশল করেছেন। রাজনীতিতে কৌশল করা যায়। আর কৌশলের নামে যদি আপনি অপরাজনীতি করেন, এটা কৌশল নয়, এটা অন্যায়, সরাসরি অন্যায়। আর আমি একটি রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করি, সেটা বলার সৎ সাহস যদি আমার না থাকে, আমি কিভাবে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিয়ে কথা বলবো, কাজ করব, আর কিভাবে আমি দেশের গণমানুষের কল্যাণে কাজ করব। আমি তো আমার নিজের সিকিউরিটি নিয়েই কনসার্ন। আমি সিকিউরিটি নিয়ে আমার পরিচয় হিডেন রাখছি। সুতরাং এ ধরনের বলা, আমি মনে করি শুধুমাত্র স্বার্থান্ধ মানুষগুলোই এ ধরনের চিন্তা চেতনার বহিঃপ্রকাশ ঘটায়। তাদের ব্যক্তি স্বার্থেই এ ধরনের চিন্তা চেতনা থাকে। গণমানুষের, সাধারণ শিক্ষার্থীদের যে ন্যায্য অধিকার বাস্তবায়নে এ ধরনের চিন্তার কোনো বাস্তবতা নাই। যে কথাটি খুব বলা প্রয়োজন, আমি জানি না ওনারা সচেতন ভাবে করছেন কিনা, যখনই, এটা সারা বিশ্বেই হয়েছে, যখনই জাতীয়তাবাদী শক্তি একটি রাষ্ট্র শাসন পরিচালনা করার প্রয়াস তৈরি হয়, যখনই একটি অভিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যায় জাতীয়তাবাদী শক্তি সারা বিশ্বেই, তখনই বহিঃশক্তি তথা বহিঃশক্তির এজেন্ট যারা থাকে, তারাই এই অপরাজনীতি কিংবা ষড়যন্ত্রে লিপ্ত হয়। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, তিস্তা বাঁচাও নিয়ে যখন জাতীয়তাবাদী দল তথা বিএনপি একটি সারা বাংলাদেশে নন্দিত কর্মসূচি করছিল, ঠিক তখনই একটি নিন্দিত ঘটনা ঘটানো হলো কুয়েটে। আমি ছাত্র রাজনীতি করতে পারবো না, এটা কোথায় লেখা আছে রে ভাই? কোন সংবিধানের কোন জায়গায় লেখা আছে? আপনি কি পক্ষান্তরে আপনি আমার মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার খর্ব করছেন না এই কথা বলে? সাধারণ শিক্ষার্থীদের কথা বলে আপনি যে সাধারণ শিক্ষার্থীদের মতামত না নিয়েই সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করছেন, আপনাকে সেই ম্যান্ডেটটি বা কে দিল? আমরা দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ জনপ্রিয় ছাত্র সংগঠনের জুয়েল ভাই, প্রতিনিধি। আমি আপনার কাছে একটু সুস্পষ্টভাবে জানতে চাইছিলাম যে এই যে আপনি আপনি বলছেন, এই আপনিটা কি ছাত্র শিবির নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কাদেরকে বলছেন? এখন দেখেন, আমি তো বললাম এর এখন যারা দায়িত্বে আছে সবাই আমরা সেনাপতি, হ্যাঁ, সেনাপদ জুনিয়র, যাদের, যারা আমাদের মিছিলে অনুপ্রাণিত হয়েছে, এখন তারা স্বীকার করুক আর নাই করুক, তাদের নেতারা যারা, তাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ আমাদের হয়েছে। আমি 23 সালেই ফেসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের মুখপাত্র ছিলাম। সেখানে কিন্তু 15টি ক্রিয়াশীল ছাত্র সংগঠন ছিলেন, যাদের অনুস্পতিমরা আজকে বিভিন্ন নামে বই প্রকাশ করে আজকে দায়িত্বশীল পদগুলোতে রয়েছেন। সুতরাং ওনাদেরকে আমি আবারও বিবেক দিয়ে ভাবতে বলবো। আর ছাত্র শিবির নিয়ে আপনি যেটি বলছেন, এটা, আমি তো একজন ছাত্র নেতা কিংবা একজন রাজনৈতিক কর্মীর দূরদর্শিতা থাকতে হয়। আমি 2023 সালে তাদেরকে, যখন ছাত্র ঐক্য করি, তখন কিন্তু তাদেরকে আমি ঐক্য গঠনে নেইনি।
ছাত্র ঐক্যের গঠনে নেইনি এই কারণেই, কারণ তখনই আমরা বলতে পেরেছিলাম যে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হবে। তখনই আমরা বলতে পেরেছিলাম যে ছাত্র জনতার অভ্যুত্থান এমন ভাবে গড়ে ওঠা হবে যাতে করে এই ফ্যাসিবাদীরা মুহূর্ত সময় পাবে না, 1 ইঞ্চি জায়গা পাবে না। এই কথাগুলো আমরা তখন বলেছিলাম, এখন বলি না আমরা। সুতরাং আমরা এই যে সুদূর প্রসারী চিন্তা চেতনা থেকে আর ওনাদের যে মনোভাব ছোটবেলা থেকে যেভাবে দেখেছি, বিশেষ করে ইসলামী ছাত্র শিবিরের গত 10 বছর আপনারা প্রকাশ্যে রাজনীতি করার, মিছিল করার হিম্মত দেখালেন না। আজকে যখন ফ্যাসিবাদীরা পালিয়ে গেলেন, যখন একটি স্বাভাবিক পরিবেশ, বিএনপি তথা ছাত্র দল যখন চাচ্ছে যে একটি সাম্য মানবিক মর্যাদার বাংলাদেশ গড়ে উঠুক, সম্প্রীতির বাংলাদেশ গড়ে উঠুক, যেখানে আমরা রেইনবো নেশন তৈরি করতে পারবো। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান তথা বিএনপির হাইকমান্ড বলেছে আমরা একটা রেইনবো নেশনের দিকে যাচ্ছি, আমরা সোশ্যাল রিকনসিলিয়েশনের জায়গায় যাচ্ছি। সেইখানে এসে আপনি সম্প্রীতি ভেঙে বিভাজন সৃষ্টি করে আপনি আপনার সক্ষমতা জানান দিচ্ছেন। সেই সক্ষমতা যদি আপনি প্রকাশ্যে কোথাও বলার চেষ্টা করেন, আমি মনে করি জাতীয়তাবাদী ছাত্ররা যে কোনো একটা ইউনিট যথেষ্ট। কারণ এই জুলাই বিপ্লবেও আমাদের সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মী শহীদ হওয়ার পরও আমরা কিন্তু রাজনৈতিক ক্রেডিট নিতে চাইনি, কারণ এটা যে স্যাক্রিফাইস করার সংগঠন। জাতীয়তাবাদী ছাত্র দলের সৃষ্টি হয়েছিল অন্যায়ের পিঠে চাবুক মারার জন্য, ন্যায়ের সাথে থাকার জন্য। সুতরাং আজকে যে অন্যায়গুলো আপনারা করছেন, আপনাদেরকেও সেই হুঁশিয়ারি জানাতে চাই আমি। জাতীয়তাবাদী ছাত্র দল কিন্তু অন্যায়ের পিঠে চাবুকের ন্যায়। সুতরাং আপনারা এমন কোনো কথা বলেন না যাতে করে এই রাষ্ট্র আবারও একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়। যেহেতু আমরা সবাই যারা সচেতন মানুষ, যারা দৃঢ় মনে প্রাণে বিশ্বাস করি, এদের সবাই সচেতন বিবেক বলবে আগামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেশের জনগণ বিএনপিকে দিবে, এটা মনে করেই এ ধরনের সংকট তৈরি করার চেষ্টা চলছে। কিন্তু যেহেতু গণমানুষের দল বিএনপি, সাধারণ শিক্ষার্থীদের দল ছাত্র দল, সুতরাং তাদেরকে ঐক্যবদ্ধ রেখে আমরা এই রাজনীতি, এই ধরনের ষড়যন্ত্রকে রুখে দেব। কিন্তু তার আগে তাদেরকে আহ্বান জানাতে চাই, আপনাদের যদি জুলাই স্পিড আপনাদেরকে ধারণ করার মতো সক্ষমতা, মানসিকতা, নৈতিকতা বোধ থেকে থাকে, তাহলে আপনারা নিশ্চয়ই শহীদ ওয়াসিম সহ তাদের যারা আমরা যারা তার উত্তরসূরি রয়েছি, সেই শহীদ ওয়াসিমের উত্তরসূরিদেরকে আপনারা কোনোভাবেই কোনো প্রকার প্রয়োজনীয়তা ছাড়াই এভাবে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করতেন না। যদি তাই করে থাকেন। জুয়েল ভাই, আপনার কাছে আমরা আবারও আসব। এর আগে একটু সাগর ভাইয়ের কাছ থেকে জেনে নেই, আপনি এই 5ই আগস্টের পর শোনা যাচ্ছে না, কিন্তু আমাকে শোনা যাচ্ছে। হ্যাঁ, এই কারণেই জুয়েল ভাইয়ের কাছে আবার আমরা পরে আসব। সাগর ভাই, আপনার কাছে একটু জানতে চাইছি যে 5ই আগস্টের পর আমরা দেখেছি প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেরই শীর্ষ পদে নতুন মানুষ বসানো হয়েছে। সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য, উপাচার্য, এইসব পদে নতুন লোকজন বসানো হয়েছে। এই যে বসানো হলো, আপনার কি মনে হয় যে তখন কোনো একটি দলের প্রতি পক্ষপাতিত্ব করে সেই দলের সমর্থক যারা, তাদের বেশিরভাগ লোক এইসব শিক্ষা প্রতিষ্ঠানের এই পদগুলি দখল করতে পেরেছে বা ওইখানে বসেছে? আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, এই আলোচনাটা যাওয়ার আগে আমাদেরকে একটু পেছনের দিকেও তাকাতে হবে যে কি পরিস্থিতিতে দুটি পরিস্থিতি কাজ করেছে। একটি হচ্ছে যে পরিবর্তনের পর, যেটি আপনি বলার চেষ্টা করেছেন যে শিক্ষা প্রতিষ্ঠান দখলের যে একটা প্রবণতা থাকে রাজনৈতিক দলগুলোর মধ্যে, সেটি একটি কাজ করেছে। এর বাইরে আমরা দেখেছি যে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদেরকে লাঞ্ছিত করা, নিপীড়িত করা, অত্যাচার করা, করে জোর করে পদত্যাগে বাধ্য করা, সেই বিষয়টি সেখানে কাজ করেছে। এইটাতে যাওয়ার আগে আমি এই যে একটি শব্দ একটি কথা এখানে আমি একটু মনে করে একটু জাস্ট উল্লেখ করতে চাই। এবং জুয়েল সাহেব যেহেতু সরাসরি রাজনীতির লোক, আমার মনে হয় যে ওনারা ওই বিষয়টি বিবেচনা রাখতে পারেন। এই যে 5ই আগস্টের পর থেকে আমরা সাধারণ ছাত্র, শিক্ষার্থী এই টার্মটি ব্যবহার করছি, আমি যেহেতু বাইরে থাকি, বাইরে থেকে থাকার জায়গা থেকে এর একটা নেগেটিভ কনসিকুয়েন্সেস আছে, আমি সেটি একটু সতর্ক করে দিতে চাই যারা বাংলাদেশে রাজনীতি করছেন বা গণমাধ্যমে আছেন সবাইকে। সাধারণ ছাত্র, সাধারণ শিক্ষার্থী, ছাত্র জনতা, এই টার্মগুলোর সঙ্গে আমরা কিন্তু বাংলাদেশে এক ধরনের মব অ্যাট্রোসিটি, সহিংসতা, আইন নিজের হাতে তুলে নেওয়া,
এই জিনিসগুলোর একটা সংমিশ্রণ দেখতে পাচ্ছি, যেখানে মব অ্যাট্রোসিটি হচ্ছে, বলা হচ্ছে যে ছাত্র জনতা করেছে, সাধারণ শিক্ষার্থীরা করেছে, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে জোতা ছুঁড়ে মেরেছে, বলেছে যে কুয়েটের শিক্ষার্থীরা করেছে সাধারণ। এতে সমস্যাটা যেটি হচ্ছে সেটি বহির্বিশ্বে, দেখেন এই খবরগুলো কিন্তু এখন তো গ্লোবাল ভিলেজ, আন্তর্জাতিক পর্যায়ে বহির্বিশ্বে তারা এই খবরগুলো পড়ে এবং তাদের বাংলাদেশের ছাত্রদের সম্পর্কে, শিক্ষার্থীদের সম্পর্কে এক ধরনের অ্যাসেসমেন্ট তৈরি হয়। এই ছাত্ররা, এই শিক্ষার্থীরা হয়তো যাবে না, কিন্তু বাংলাদেশের ছাত্ররা, শিক্ষার্থীরা যখন কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে পড়াশোনা করতে আসবে, অ্যাপ্লাই করবে, তখন কিন্তু তাদের এইটার একটা নেগেটিভ অ্যাসেসমেন্ট হবে তাদের উপর, যে তারা কি তাহলে সেই উচ্ছৃঙ্খল ছাত্রদেরকেও, যারা বাংলাদেশে শিক্ষকদের লাঞ্ছিত করেছে, যারা বাড়িঘর ভাঙচুর করেছে, আগুন দিয়েছে, এই লোকগুলি এই ছাত্ররা কি না? ফলে আমার মনে হয় যে এই ছাত্রদের এই টার্মটি ব্যবহার করার ক্ষেত্রে মিডিয়া, রাজনৈতিক দল সবার একটু ভাববার বিষয় আছে। এখন আমি আপনার মূল প্রশ্নে আসি, যে প্রশ্নটি আপনি করেছেন। দেখেন 5ই আগস্টের পর আমরা কিন্তু দেখেছি যে মানে একটা আন্দোলনের বিষয় কি, আমরা সেই সময় কিন্তু শুনেছি যে দেশ স্বাধীন হয়েছে, এখন সবকিছু নিয়মতান্ত্রিক উপায়ে চলবে, নিয়ম প্রতিষ্ঠিত হয়েছে, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, এমন কথাবার্তাগুলি তো আমরা শুনেছি। কিন্তু তারপরে আমরা সবচেয়ে বেশি বেআইনি কার্যক্রম দেখেছি, সবচেয়ে বেশি উচ্ছৃঙ্খল আচরণ দেখেছি। আমরা প্রশাসনে দখল প্রবণতা দেখেছি, শিক্ষাঙ্গনে দখল প্রবণতা দেখেছি। এবং শিক্ষাঙ্গনে একদিকে হচ্ছে যে পিটিএ, অপমান করে তাদেরকে পদত্যাগে বাধ্য করা হয়েছে, অপরদিকে হুটহাট করে নিয়োগ হয়ে গেছে। এখন এই যে নিয়োগ হয়ে গেছে, আপনি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর যখন নিয়োগ করবেন, বাইরে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়োগ করার তো একটা সুনির্দিষ্ট নিয়ম আছে, তাই না? আপনার প্রত্যেকটা অ্যাপয়েন্টমেন্টের, প্রত্যেকটা প্রমোশনের, প্রত্যেকটা কিছুরই তো একটা রাষ্ট্রের, আপনি সেই নিয়ম যদি না মানেন, দেন ইউ চেঞ্জ ইট। আপনি বলেন যে ওকে ফাইন, এই নিয়মটা ত্রুটিপূর্ণ, কাজে আমরা এই নিয়মটাকে পরিবর্তন করলাম, পরিবর্তন করে আমরা একটা নতুন নিয়ম চালু করলাম। এখন সব নিয়োগ, পদোন্নতি, সবকিছু পোস্টিং এই নিয়মে হবে। আপনি কিন্তু সেটা বলেন নাই, না বলে একদিকে আপনারা জোর করে গলা ধাক্কা দিয়ে শিক্ষকদেরকে বের করে দিলেন, আরেকদিকে আপনাদের মতো করে। এবং আমরা তার পরবর্তীতে দেখলাম যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, এই যে আমরা যে আলোচনাটা করছি যে গুপ্ত রাজনীতি, সেই তথাকথিত একটা গুপ্ত রাজনীতির সমর্থক, পৃষ্ঠপোষক, এমন লোকগুলি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হয়েছে। আমি যদি বলি যে প্রায় সবার, অধিকাংশের ক্ষেত্রে, হয়তো সবার না, কিন্তু অধিকাংশ ভাইস চ্যান্সেলর এই সময় যারা নিয়োগ হয়েছেন, তাদের সম্পর্কে এই অভিযোগটি উঠেছে যে তারা কোনো না কোনো ভাবে জামাত ইসলামের রাজনীতির সঙ্গে প্রতি দুর্বল, তাদের প্রতি এক ধরনের বায়াস আছে, ছাত্র শিবিরের সঙ্গে কখনো সম্পৃক্ততা ছিল, এই আলোচনাগুলি উঠেছে। এবং এই আলোচনাগুলোর সঙ্গে সঙ্গে এই বিষয়টি কিন্তু উঠেছে যে তারা আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটা সুদূর প্রসারী লক্ষ্য নিয়ে তাদেরকে ওইভাবে নিয়োগ দিয়েছে। এবং আজকে যখন কুয়েটে ছাত্র দলকে বলা হয় রাজনীতি করা যাবে না, কিংবা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি করা যাবে না, কেবলমাত্র যারা গুপ্ত রাজনীতি করে, নাম ছাড়া রাজনীতি করে, তারাই সক্রিয় থাকতে পারে, মানে তারাই সক্রিয় থাকতে পারবে, এই আলোচনাগুলো যখন সামনে আসে, আমরা তার সঙ্গে সেই উপাচার্য নিয়োগটাকে একটু মিলিয়ে দেখতে চাই। এই কারণে যে তাহলে কি তখন এই উপাচার্যদের নিয়োগ করা হয়েছিলই এরকম একটি পরিবেশ তৈরি করার জন্য, যে তারা প্রশাসনের থেকে ক্যাম্পাসগুলোকে বিরাজ রাজনীতিকরণে মানে পৃষ্ঠপোষকতা দেবে, অন্যান্য রাজনৈতিক দলগুলো, ছাত্র সংগঠনগুলো যাতে কাজ করতে না পারে সেটি তারা নিশ্চিত করবে? এই প্রশ্নগুলো কিন্তু উঠে যায়। এবং এটি তো একদম ওপেন আলোচনাই হয়েছে যে যারা ভাইস চ্যান্সেলর কিংবা প্রশাসনিক, বিশ্ববিদ্যালয়গুলোর বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক দায়িত্বে যারা পেয়েছে, তাদের অধিকাংশই মানে এই গুপ্ত রাজনীতির সমর্থক। আর প্রকাশ্য রাজনীতিতে যদি বলি, জামাত ইসলামের বা ছাত্র শিবিরের প্রতি সহানুভূতিশীল। জুয়েল ভাই, আপনার কাছে এর রেশ ধরেই আপনার কাছ থেকে জানতে চাই যে আসলেই কি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আধিপত্য বিস্তারের চেষ্টার অংশ হিসেবেই ছাত্র শিবির তাদের নিজেদের সরাসরি নামে না হলেও সাধারণ শিক্ষার্থীর নামে এই শিক্ষাঙ্গনগুলিতে অস্থিরতা তৈরি করছে বলে মনে হয়, নাকি আপনি যেটি বলছিলেন যে শুধু বৈদেশিক শক্তি দেশে অস্থিরতা তৈরির জন্য এগুলি করছে? আসলে কোনটি হতে পারে? সাগর ভাই, আপনার মাধ্যমে আবারও এগিয়ে যেতে চাই আলোচনায়। সেটি হচ্ছে যে এই যে কৌশলটি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দখলের কৌশল, এই কৌশল বাস্তবায়ন যদি করতে পারে ছাত্র শিবির, তাহলে তারা আগামীতে আর কোন কোন জায়গায় তাদের আধিপত্য বিস্তারের জন্য হাত দিতে পারে বলে মনে হয়? আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন তো দখল করেছে, দখল যদি না বলি আধিপত্য বিস্তার করেছে। প্রশাসনে এখন পর্যন্ত তাদের চাইতে হয়তো বিএনপির আধিপত্যটা বেশি। পরবর্তীতে কি সেটি প্রশাসনের দিকে যাবে? আইন বিভাগে অবশ্য
জামাতি ইসলামের সমর্থকদের সংখ্যা বেশি বলা হচ্ছে এখন, আসলে কোনটি হতে পারে পরবর্তী ধাপ তাদের? না, একটি বিষয় হচ্ছে, দেখেন যে বাংলাদেশের রাজনৈতিক যে বাস্তবতা, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় আমরা সবাই চাই যে ভোটের মাধ্যমে একটি সরকার প্রতিষ্ঠিত হবে। যেই কারণে রাজনৈতিক দলগুলো, অধিকাংশ রাজনৈতিক দলগুলো ভোটের কথা বলছে, আমরা নিজেরাও ভোটের কথা বলছি। আবার আমরা দেখি যে জামাতে ইসলামী ভোট নিয়ে তাদের কোনো তাড়াহুড়া নেই, ছাত্র শিবিরের ভোট নিয়ে তাড়াহুড়া নেই। তার পেছনে কিন্তু একটা কারণও আছে। সেই কারণটাকে আমি ঠিক এইভাবে দেখি যে ঠিক ভোটের রাজনীতিতে সাধারণ মানুষের কাছে এই মুহূর্তে এখন পর্যন্ত যে বাস্তবতা, সেই বাস্তবতায় ভোটের মাঠে জামাত ইসলামী সেইভাবে তাদের গ্রহণযোগ্যতা তৈরি করতে পারেনি। ফলে তাদের জন্য বেটার হচ্ছে যতটা সময় নেওয়া যায়, যতটা দেরি করে নির্বাচন হয়, ততটাই তাদের জন্য সেটি সুখকর, তাদের জন্য ভালো। কিন্তু এই সময়টায় বর্তমানে যে রাষ্ট্র কাঠামো আছে, যেভাবে দেশ পরিচালিত হচ্ছে বা যারা শাসন ক্ষমতায় আছেন, তাদের কিন্তু এক ধরনের একটা বায়াসও আমরা দেখতে পাই, এবং সেখানে জামাতে ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের বেশ যথেষ্ট প্রভাব আছে। কখনো কখনো মনে হয় যে দেশ বোধহয় তারাই পরিচালনা করছে। ফলে এই যে একটা ধারণা তৈরি হয় যে দেশ তারাই পরিচালনা করছে, আমরা যদি আগস্ট সেপ্টেম্বর মাসের সেই সময়টার দিকে তাকাই, আমরা সেই সময়টা কিন্তু আমরা দেখেছি যে জামাত ইসলামের আমির তিনি সারা দেশে সবসময় মিডিয়াতে যেভাবে কথা বলে যাচ্ছেন, অ্যাজ ইফ যে তিনি দেশ পরিচালনা করছেন, অনেকটা অভিভাবক সুলভ নানা বিষয় নিয়ে তিনি কিন্তু সেই সময় কথাবার্তা বলেছেন। এবং সেই কথাবার্তা, তার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে তিনি ইঙ্গিতই দিয়েছিলেন সেই সময় যে তিনি দেশ বা তার দল দেশ পরিচালনা করছে। এখন অবশ্য তিনি সেই জায়গাটা থেকে সরে এসেছেন। এখন জামাত ইসলামী ঠিক ওই টোনে কথা বলে না, ভিন্ন টোনে কথা বলে। এখন ভিন্ন টোনে কথা বলার কারণও আছে যে যেহেতু অন্য রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে সামনে চলে এসেছে, ফলে এখন পরিবেশটাও একটু চেঞ্জ হয়েছে। এখন আমরা সেই জায়গায় যদি যাই, সেই জায়গাটি হচ্ছে এরকম যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এক ধরনের আধিপত্য তাদের তৈরি হয়েছে, এটি বাস্তবতা। প্রশাসনে আমরা বাইরে থেকে বলি বা বাইরে থেকে আমরা দেখি যে বিএনপি সবচেয়ে বেশি দখল করেছে, কিন্তু আমরা আসলে ঠিক এই যে গুপ্ত রাজনীতির যে কথাটি এখন আলোচনায় এসছে, সেই গুপ্ত রাজনীতি যদি বিবেচনায় আমরা রাখি, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এটাও ভাবতে হবে যে এই যে বিএনপি দখল করে নিয়েছে পুরো প্রশাসন, এই আলোচনার মাঝখানে সেই বিএনপির মধ্যে গুপ্ত রাজনীতির সমর্থক কতজন আছে, সেটিও একটু ভাববার বিষয় আছে। আপনি বিচার বিভাগ বলেছেন, অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কিন্তু মানে এই একটা প্রবণতা আছে, একটা সংশয় আছে। এবং আমি এর আগেও বিভিন্ন আলোচনায় বলেছি যে আমরা সামনে যে নির্বাচনের স্বপ্ন দেখি বা নির্বাচনের আকাঙ্ক্ষা করি, সেই নির্বাচনের ক্ষেত্রে তো আপনি এই প্রশাসনকে যদি বিবেচনায় রাখেন, যে প্রশাসন আমরা তো দেখেছি না, সচিবালয়ে রাতের বেলা একজন সমন্বয়ক সেখানে বসে তালিকা করছেন ডিসিদের পোস্টিং কার কোথায় হবে, এবং তারপরে সেখানে লেনদেনের বিষয়ে পত্রিকায় খবর এসেছে, এবং পরবর্তীতে কিন্তু আমরা সেটির কোনো যে বিচার হয়েছে বা কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে, আমরা কমিটি গঠনের কথা শুনেছিলাম, আমরা আর কিন্তু কোনো মানে আপডেট পাইনি। ফলে এই যে পুরো বিষয়গুলো, সেই বিষয়গুলোতে কেবল বিএনপি একা প্রশাসন দখল করেছে, আমি ঠিক ওই জায়গায় দাঁড়াতে চাই না। আমার কাছে এটাও মনে হয়েছে যে বিএনপির পাশাপাশি গুপ্ত রাজনীতির সমর্থক পৃষ্ঠপোষক তারাও কিন্তু বিএনপি বলে সেই প্রশাসনের দখলের প্রক্রিয়ায় একটা ভূমিকা রেখেছে। জুয়েল ভাই, আপনি আবারও এসেছেন, আমরা আপনাকে আবারও পেয়েছি। আপনার কাছে যে প্রশ্নটি করেছিলাম যে এই যে ইসলামী ছাত্র শিবির তাদের যে কর্মকাণ্ড, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিংবা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে তারাই যে এগুলি করছে সেটি আপনাদের দলের নেতারাও বলছেন। তো এটি কি আসলে শিক্ষাঙ্গনগুলিতে আধিপত্য বিস্তারের জন্য তারা করছে, নাকি আপনি যে শুরুতে বলছিলেন যে এই অস্থিরতাটা বিদেশের থেকে যারা আমাদের দেশকে অস্থিতিশীল করতে চায় তারা করছে? কারা করছে? এটি কি ছাত্র শিবির শিক্ষাঙ্গনগুলি দখল করার জন্য, আধিপত্য বিস্তারের জন্য তাদের কৌশল এটি, নাকি বিদেশিদের বাংলাদেশকে অস্থির করার কৌশল? না, বিদেশে বসে যে পতিত অপশক্তি আছে এবং জাতীয়তাবাদী তাদের বিপক্ষে যাদের অবস্থান, তারা যারা আছে নিশ্চয়ই তাদের ষড়যন্ত্র অব্যাহত আছে, কিন্তু সেটা ভিন্ন পার্ট। এখন যে অস্থিরতাটা হয়েছে সেই অস্থিরতাটা নিশ্চয়ই এই নানান বিশেষণে তাদের নাম বলে গুপ্ত রাজনীতি কিংবা নানান বিষয়। আজকে আমি সোশ্যাল মিডিয়ায় একটা জায়গায় দেখলাম মিছিল হচ্ছে আন্দোলনের জঙ্গিবীর ইসলামী ছাত্র শিবির। আমি খুব দুর্ভাগ্যজনক ভাবে বলতে চাই, এটা কি আসলে সচেতন ভাবে ছাত্র শিবির এই স্লোগান দেয় কিনা? যদি দেয়, এই ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত যে বাংলাদেশ, ২ লক্ষ মা বোনের সম্ভব হানির
বিনিময়ে যে বাংলাদেশ আমরা অর্জন করেছি, ঠিক একইভাবে সহস্রাধিক প্রাণের বিনিময়ে যে বাংলাদেশ আমরা আবারও মুক্ত করলাম, স্বাধীন করলাম, সেই বাংলাদেশে এই স্লোগান চলবে না রে ভাই। আপনি যদি জঙ্গি হতে চান, আপনি জঙ্গি হয়ে প্রকাশ করেন, ইনশাআল্লাহ জাতীয়তাবাদী শক্তি, দেশপ্রেমিক শক্তি প্রতিরোধ করে তুলবে কিংবা প্রতিহত করবে। খুব স্পষ্ট করে বলতে চাই, কারণ এ ধরনের স্লোগান নিশ্চয়ই এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আমরা যারা রক্ত দিয়েছি, যারা গুম হত্যাকাণ্ডের শিকার হয়েছি, তারা নিশ্চয়ই আমরা এটাকে টলারেট করব না। আর যেটি বলেছিলেন খুব সুন্দরভাবে, প্রাসঙ্গিকভাবেই আমাদের সাগর ভাই বলেছেন, আসলে যখনই বিপ্লব পরবর্তী সময়ে দেশনায়ক তারেক রহমান সারা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে স্পষ্ট করে ঘোষণা দিলেন যাতে সুশৃঙ্খল শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে এবং যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের শতভাগ সহযোগিতা করার জন্য, ঠিক তখনই যারা এই যে গুপ্ত রাজনীতিতে যারা হিসাব নিকাশ মিলায়, আসলে তারা সাংগঠনিক রাজনৈতিক দল বলাও মুশকিল, এটা সুবিধাভোগী অংশ বলা যায়। কারণ একটি রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মোটো থাকে, হ্যাঁ, আদর্শ থাকে। আপনি ইসলামী মতাদর্শে, ইসলামী মূল্যবোধে বিশ্বাস বলবেন, আর আপনার যখন প্রয়োজন হবে যারা ইসলামকে একদম অবজ্ঞা করে, উপেক্ষা করে, তাদের সাথে আপনি সম্মিলন ঘটাবেন, জিনিসগুলো নিশ্চয়ই আমি মনে করি নৈতিক না। তো সুতরাং সবাইকে রাজনৈতিক দল বলতেও আমি আগ্রহী না। আমি বলবো সুবিধাভোগী অংশও অনেকে রয়েছে এখানে। কারণ জাতীয়তাবাদী শক্তি তথা যারা আমরা এই ফেসিবাদের বিরুদ্ধে লড়েছি, তারা নিজের পরিচয়ে লড়েছি। আমরা বারবার কারান্তরীণ হয়েছি, নির্মম নির্যাতনের শিকার হয়েছি, ঠিক একইভাবে আবার স্পষ্ট কণ্ঠে, দ্ব্যর্থহীন কণ্ঠে হাসিনা বিরোধী, ফেসিবাদ বিরোধী স্লোগান দিয়েছি, রাজপথে দাঁড়িয়েছি। পাশের সহযোদ্ধা যখন গুম খুন হত্যার শিকার হয়, পরের দিন তার মুক্তির জন্য অথবা তার হত্যার প্রতিশোধের দায় আমরা মিছিল করেছি। তো যেখানে জামাত ইসলামের শীর্ষ নেতৃত্ব এভাবে তাদের ভাষায় অন্যায়ভাবে তাদেরকে ফাঁসি দেওয়া হলো, তার পরবর্তী 10 বছরের রাজনীতি আমরা দেখেছি। যদি শুধুমাত্র বিএনপি এই আন্দোলনটাকে টেনে নিয়ে আসতো, সংগ্রামটাকে চালিয়ে না যেত, তাহলে আজকে যারা যে কথাগুলো তারা বলছে, সেই কথাগুলো বলার মতো ন্যূনতম পরিবেশ তারা পেত না। কারণ তাদের এত শক্তি ছিল যেটা গত 10 বছরে আমরা দেখিনি। আজকে তাদের যে অস্ত্র, আমরা অবৈধ অস্ত্র দেখছি, নারায়ণগঞ্জে এক জামাত নেতার অস্ত্র দেখলাম। গত 15 বছরে, 10 বছরে ভাই আপনার অস্ত্র কোথায় লুকিয়ে রেখেছিলেন, আর আপনি বা কোথায় লুকিয়েছিলেন? আর যাদের সাথে লড়ছেন, তারা অস্ত্রের সামনে দাঁড়ায় বুক চিতিয়ে যুদ্ধ করেছে। জাতীয়তাবাদী শক্তি রক্তদানের পূর্ণ জানে। সুতরাং আপনারা এমন দেন না যাতে করে আবার এই পতিত অপশক্তি আপনাদের হয়। কারণ জাতীয়তাবাদী ছাত্রদল এবং জাতীয়তাবাদী শক্তি যার নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান, তার প্রত্যেকটি বক্তব্য শুনে জাতীয়তাবাদী ছাত্র দলের তথা জাতীয়তাবাদী সকালের পথ চলা শুরু হয়। তিনি স্পষ্টভাবে ঘোষণা করেছেন এই বাংলাদেশকে। জুয়েল ভাই, আমি আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন উপাচার্য মহোদয় বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিদের বৈঠকে ডেকেছিলেন, তখন ইসলামী ছাত্র শিবিরকে ডাকার প্রতিবাদে বেশ কিছু সংগঠন অংশ নেয়নি। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি পরিবেশ পরিষদ গঠন হয়েছিল সেই 90 দশকে, গত শতাব্দীর, এবং সেখানে সর্বসম্মতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈঠকগুলিতে ছাত্র শিবিরের সাথে অন্যান্য সংগঠন বসবে না, এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংগঠন বা কর্মতৎপরতা চালাতে দেওয়া হবে না, এরকমই একটি সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু আমরা দেখেছি যে বর্তমান যিনি উপাচার্য, তিনি এসে সবার আগে ছাত্র শিবিরকেই ডেকেছেন ওনার বৈঠকে, এবং ছাত্র শিবির ও এর সাথে কয়েকটি সংগঠন, আপনাদের ছাত্র দলও ছিল না সেখানে, তাদেরকে নিয়েই বৈঠক করেছেন। এবং একই সাথে দেখছি যে ছাত্র শিবির এখন ডাকসু নির্বাচন দাবি করছে, যেটি আবার আপনারা বিরোধিতা করছেন। আপনাদের মনে কি এরকম কোনো সন্দেহ আছে যে বর্তমান যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, তারা ডাকসু নির্বাচনে এই ছাত্র শিবিরকে বাড়তি কোনো সুযোগ দিতে পারে, এই কারণেই আপনারা এখনই নির্বাচনে যেতে চাইছেন না? যেটি ছাত্র শিবির বারবার অভিযোগ করছে যে আমরা নির্বাচন চাই কিন্তু ছাত্র দল নির্বাচন চায় না, তারা হেরে যাবে এই ভয়ে নির্বাচন চায় না। আসলে হেরে যাওয়ার ভয়ে, নাকি বর্তমানের যে প্রশাসন সেটি ছাত্র শিবিরকে বাড়তি সুবিধা দেবে এই ভয়ে? কি কারণে ছাত্র দল এবং ছাত্র শিবির এই ডাকসু নির্বাচন নিয়ে একমত হতে পারছে না? ধন্যবাদ, খুব প্রাসঙ্গিক একটি প্রশ্ন করেছেন। জাতীয়তাবাদ ছাত্র কাউকে অনুকরণ করে না, তারা সৃষ্টি করে, হ্যাঁ, বাকির অনুকরণ অনুসরণ করে।
কারণ যখন 2019 সালে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হলো, তার আগে একটি রিট হয়েছিল। ওই রিটের অন্যতম রিটকারী ছিলেন জাফরুল ইসলাম নাদিম, জাতীয়তাবাদী ছাত্র দলের শেখ মুজিবুর রহমান হল শাখার যুগ্ম আহ্বায়ক। সেই রিটের মাধ্যমেই কিন্তু এই ফেসিবাদীরাও একটি নির্বাচন দিতে বাধ্য হয়েছিল। তো জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় নির্বাচনের পক্ষেই, কিন্তু কোন নির্বাচন কখন প্রাসঙ্গিক, কোন নির্বাচন কখন জরুরি সেটা ভাবতে হবে। সমগ্র বাংলাদেশ মিলে, একখণ্ড বাংলাদেশ মিলে একটা যুদ্ধ করেছিল। সে যুদ্ধ কিসের জন্য? তাদের ন্যায্যতা ফিরে পাওয়ার জন্য, ভোটের অধিকার ফিরে দেওয়ার জন্য। শুধুমাত্র শিক্ষার্থীদের অধিকার, নাকি গণমানুষের অধিকারও দরকার আছে? তো এখানে আপনি আজকে ছাত্র সংসদ নির্বাচনগুলোর নিশ্চয়ই জাতীয়তাবাদী ছাত্রদল যেই কোনো জায়গায় নির্বাচন করে সেখানে বিজয় লাভ করার বাস্তবতা তৈরি হয়েছে বাংলাদেশে। কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদল যেমন শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত অধিকার আদায়ের জন্য কাজ করে, ঠিক গণমানুষের অধিকার আদায়ের জন্য একইভাবে কাজ করতে হয় তাদেরকে। কারণ তাদের একটি রাজনৈতিক ভিত্তি আছে, তাদের এই গণমানুষের মধ্যে একটি কমিটমেন্ট রয়েছে। কারণ আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, যখন কেউ কারো কণ্ঠ উচ্চকিত হয় না, তখন আমি জাতীয়তাবাদী ছাত্রদলের যখন সাধারণ সম্পাদক ছিলাম, তখন আজকে যে তারুণ্য নির্ভর কথাবার্তা শুরু হয়েছে, তখন আমরা শুরু করেছিলাম তারুণ্যের রোড মার্চ, তারুণ্যের পথসভা, তারুণ্যের সমাবেশ। আজকে ভাই 2 বছর পরে এসে, 1 বছর পরে এসে আপনার মনে হয় আপনি তারুণ্য নির্ভর রাজনীতি করছেন। আপনাদেরকে মনে করে দিতে চাই, তখন আমাদের স্লোগান ছিল, তরুণ প্রজন্ম দিব ভোট, ভোটের জন্য লড়াই হোক। ভাই কথাগুলো আপনি কপি পেস্ট করে কিছুটা এডিট করছেন মাত্র। সুতরাং আপনাদের সেই অনুকরণ করার মতো বাস্তবতা জাতীয়তাবাদী ছাত্রদলে কখনোই হবে না। কারণ মেধাবীদের সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, আমাদের কমিটমেন্ট রয়েছে শিক্ষার্থীদের প্রতি, একইভাবে গণমানুষের প্রতি। সুতরাং সবাই মিলে আগে গণমানুষ, সাধারণ শিক্ষার্থীদের যেই ভোটাধিকার সেটা বাস্তবায়ন করি। একটি নির্বাচিত সরকার, যদি আপনাদের গণমানুষের প্রতি আস্থা থাকে, শিক্ষার্থীদের প্রতি আস্থা থাকে, যারা ন্যায্যতার ভিত্তিতে, সাংবিধানিক অধিকারের ভিত্তিতে ভোট প্রদান করতে পারে, তাদের প্রতি যদি আস্থা থাকে, তাহলে জাতীয় নির্বাচন হতে বাধা কোথায়? যেই ইন্টেরিয়াম গভর্নমেন্টের প্রধানতম কাজ হলো, বা অন্তর্বর্তীকালীন সরকার, আপৎকালীন সরকার, বা যেই সরকারই বলে, তত্ত্বাবধায়ক সরকার, তাদের প্রধানতম কাজ হলো একটি নির্বাচন অনুষ্ঠিত করে নির্বাচনের মাধ্যমে গণমানুষের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা। সেইখানে আপনাদের কোনো আগ্রহ দেখছি না। আগ্রহ দেখছি কোথায় কোন কৌশল করে কিভাবে একটু আগানো যায়। ভাই আমরা স্পষ্ট করে বলতে চাই, জাতীয়তাবাদী ছাত্র প্রকাশ্যে ছাত্র রাজনীতির পক্ষে অবস্থান নিয়েছে। এটি হলো ছাত্রদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম। সুতরাং আমরা আমরা প্রকাশ্যে রাজনীতি চাই। গুপ্ত রাজনীতিগুলো বন্ধ করা হোক। গুপ্ত রাজনীতি থেকেই জঙ্গিবাদ থেকে শুরু করে তথাকথিত যে অপসংস্কৃতি, অপরাজনীতি চালু হয়। সুতরাং আমি আমার মতাদর্শ স্পষ্টভাবে যেভাবে প্রকাশ করি, আপনি আপনার মতাদর্শ স্পষ্টভাবে প্রকাশ করে আপনি রাজনীতি করুন। কুয়েটের বিষয়টি না বললেই নয়। কুয়েটে কি ছাত্র শিবিরের যে প্রাসঙ্গিক আলোচনা নিয়ে আসেন, কুয়েটে কি ছাত্র শিবিরের একজন কর্মীও নেই? তাহলে ওখানে তারা যে প্রকাশ্যে রাজনীতি, ছাত্র রাজনীতি যারা বন্ধের দাবি করছেন, তাদের বিরুদ্ধে তাদের সাংগঠনিক অবস্থান কোথায়? আর যদি না থাকে, তাহলে বলতে হবে আমাদের এখানে একজন কর্মীও নাই। আপনি কালকে বলবেন যে এই কর্মীগুলো সব আমাদেরই ছিল, কখনো ছাত্রলীগের বেশে, কখনো অপর কোনো সংগঠনের বেশে আপনার সংগঠনের নেতা কর্মী নাকি নেতৃত্ব দেয়। আরে ভাই, এত সব্যসাচী নেতৃত্ব মানুষ চায় না। নিজের পরিচয় প্রকাশ করে পালে নেতৃত্ব দিন। বুলেটটা যাতে নিজের দিকে আসে, তখন পালে রাজপথে দাঁড়িয়ে স্লোগান দিন। বুলেটটা আপনি অন্য কারো গায়ে বিদ্ধ করে আপনি এবার গোপনে রাজনীতি করে একসময় প্রকাশ পাবেন, যখন পরিস্থিতি পাবেন। এটা স্বার্থান্বেষী মহল ছাড়া এটা রাজনীতি বলে আমি মনে করি না। কারণ আপনারা নিশ্চয়ই আপনাদের মনে আছে, খুব দুর্ভাগ্যজনক হলো এ কারণে, গত 10 বছরে তাদের আমি 20টি মিছিলও দেখিনি। যেখানে জাতীয়তাবাদী ছাত্র দল সপ্তাহে 10টি মিছিল করেছে, একদিনে আমরা 3টি মিছিল করেছি। সেখানে আপনি ভাই আজকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে চাচ্ছেন নানান কৌশলে। আপনার গণমানুষের প্রতি আপনাদের আস্থা নেই কেন? সাধারণ শিক্ষার্থী বলে বলে যেভাবে আপনি মুখে ফেনা তুলছেন, সাধারণ শিক্ষার্থীদের প্রতি আপনাদের আস্থা নেই কেন? আর বিশেষ করে আজকে খুব প্রাসঙ্গিক ভাবে বলতে হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা রয়েছেন, ওরা আমরা সবাই সেনাসপদ অনুজ কিংবা আমাদের বোনেরা। কিন্তু খুব দুর্ভাগ্যজনক ভাবে মনে হয়, যেখানে তারা সারা বাংলাদেশে সমাদৃত ছিল, রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করে না এটা বলে। তাহলে একটি সংগঠনকে আপনার প্রায়োরিটি দিতে কলেজে কি করে? ভাই এভাবে হয় না। সিলেট এমসি কলেজে আজকে এই সোকল জেনারেল স্টুডেন্ট বা সাধারণ শিক্ষার্থী, আমরা আমরা বললে তখন সাধারণ শিক্ষার্থী হয়। আর যখন ছাত্র শিবির আজকে হামলা করলো,
তখন কিন্তু তথাকথিত সাধারণ শিক্ষার্থী হয়ে গেছে। আজকে সিলেট এমসি কলেজে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা উপর হামলা করেছে, আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেখলাম তাদের বিরুদ্ধেও কর্মসূচি। আমি বুঝি না ভাই, অজগর ল করে হবে না। জুলাই স্পিরিটের পক্ষে চেতনা ধারণ করুন, ঐক্যবদ্ধ বাংলাদেশ রাখুন, একখণ্ড বাংলাদেশ রাখুন। আর যদি না আসেন, গণমানুষ যা চায় সেটি পালস বোঝার চেষ্টা করুন। নির্বাচন পরবর্তী সময়ে কার অবস্থান কোথায় থাকবে সেটাও চিন্তা করুন, কারণ গণমানুষের অধিকার আপনি নিশ্চয়ই বঞ্চিত করে রাখতে পারবেন না। গণমানুষ যখন অধিকার সচেতন হয়ে লড়াই নামবে, তখন কিন্তু আপনার এই গুপ্ত কথাগুলো মানুষের ওপেন হয়ে যাবে। গুপ্ত কথার রাজনীতি আর দীর্ঘ সময় প্রলম্বিত হবে না। আর খুব স্পষ্ট করে বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান যারা দায়িত্ব নিয়েছে, প্রবিসি সহ যারা প্রশাসনের দায়িত্ব নিয়েছে, নিরপেক্ষতা প্রমাণ করুন। নিরপেক্ষতা প্রমাণ না করলে জাতীয়তাবাদী ছাত্র কারো উপর নির্ভরতা রেখে আন্দোলন করে। জুয়েল ভাই, আপনাকে যে আমরা অনেক লম্বা সময় এই আলোচনাটি চালিয়ে যাচ্ছি, তো আপনি যেটি শেষে বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শুধু নয়, সবগুলি বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসন যেন নিরপেক্ষ থাকে, সেটি একটি। আরেকটি হচ্ছে যে সকল সংগঠনকেই আগে জাতীয় নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে, তারপরে জাতীয় নির্বাচন হয়ে যাওয়ার পর শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছাত্র সংসদ নির্বাচন হবে, সে পর্যন্ত অপেক্ষার আহ্বান জানাচ্ছিলেন আপনি। আপনাকে ধন্যবাদ। এর আগে বিদায় নেয়ার আগে সাগর ভাইয়ের কাছ থেকে 1 মিনিট একটু শুনতে চাই যে এখনকার যে পরিস্থিতিটা দেখছেন আপনারা, তাতে করে কি সামনের দিনে শিক্ষাঙ্গনগুলি আরো অস্থির হয়ে উঠবে বলে আশঙ্কা করেন, নাকি এটি কোনো না কোনো ভাবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবেন? কেমন মনে হয় আপনার কাছে? অন্তর্বর্তীকালীন সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবেন কিংবা আনতে পারবেন, দুটি অংশ কিন্তু, যে তারা আনবেন অথবা আনতে পারবেন। আনতে পারার সঙ্গে হচ্ছে তাদের সক্ষমতার প্রশ্ন। এই পুরো সময়টা ধরে, গত 6 মাস ধরে কিন্তু মানে সাধারণ মানুষ আমরা ফিল করি না যে দেশে কোনো গভর্নমেন্ট আছে। গভর্নমেন্ট যে পারফর্ম করতে পারছে সেটি কিন্তু মানুষ ফিল করতে পারছে না। সেটি যদি ফিল করা যেত তাহলে কুয়েটের ঘটনার পর সিলেটে আবার ঘটনা ঘটতো না, সেটি সেখানে শেষ হয়ে যেত। ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে ক্ষোভ বিক্ষোভ মিছিল হতো না, ওই জায়গায় এটি শেষ হয়ে যেত। সো বিষয়টি দুটি জায়গায়, একটি হচ্ছে তাদের অক্ষমতা আছে। আরো একটি বিষয় আমার কাছে মনে হয়েছে যে এই যে মানে জুয়েল সাহেব সুদূর প্রসারী চক্রান্তের কথা বলার চেষ্টা করেছেন, আমি ঠিক চক্রান্তের কথা বলি না, আমি বলি যে এটি একটি তাদের পার্ট অফ গেম। পার্ট অফ গেম কি, যে এই ধরনের পরিস্থিতি জিয়ে রেখে, মানে দৃষ্টিটা নানা দিকে সরিয়ে রেখে নির্বাচনটাকে যত বেশি পিছিয়ে দেওয়া যায়, নির্বাচন থেকে যত বেশি দৃষ্টি অন্যদিকে সরিয়ে রাখা যায়, সেরকম একটা জিনিস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অন্তর্বর্তীকালীন সরকার কিংবা যারা চান না যে কি নির্বাচিত সরকারের হাতে দ্রুত ক্ষমতা যাক দেশের, সেটি যারা চান না, তার সবার মিলের একটা, আমার কাছে মনে হচ্ছে একটা জয়েন্ট ইনিশিয়েটিভ। ফলে সামনের দিনগুলোতে বিশ্ববিদ্যালয় সমূহে আরো যদি বড় ধরনের অস্থিরতা আমরা দেখি, লিটন, আপনি কিন্তু অবাক হবেন না। সাগর ভাই, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এই আলোচনায় অংশ নেওয়ার জন্য, মূল্যবান সময় দিয়েছেন। জুয়েল ভাই, আপনাকেও বিশেষ কৃতজ্ঞতা যে আজকের এই সন্ধ্যায় আপনার কাজ ছিল বলেছিলেন, এরপরেও আমাদেরকে সময় দিয়েছেন। আমরা আশা করব ভবিষ্যতেও কোনোদিন আপনাকে আমরা সংযুক্ত করতে পারবো, আরো বেশি সময় পাবো। তো এই জন্য আপনাকে ধন্যবাদ, এবং আমাদের ধন্যবাদ জানাচ্ছি আমাদের দর্শকদের যারা এতক্ষণ আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন। আপনাদেরকে আবারও এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নেব। তবে এর আগে একটু অনুরোধ জানাতে চাই, সেটি হচ্ছে যে ঢাকা টাইমস এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল নিয়মিত দেখবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। সবার প্রতি আবারও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।